হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস 7-এর ইতিহাসের একটি মডেল সেট 6। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একের দাগে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি। 1 নম্বরে বলেছে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায়, সঠিক উত্তরটি হবে অপশন এ ঐতরীয় আরণ্যকে। পরের প্রশ্ন 2-এর দাগ, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন, সঠিক উত্তরটি হবে অপশন এ ভীম। পরের প্রশ্ন 3-এর দাগ, হজরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন, সঠিক উত্তরটি হবে 570 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন 4-এর দাগ, বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা অর্থাৎ কোন সেন রাজার আমলে, সঠিক উত্তরটি হবে অপশন সি লক্ষণ সেনের আমলে। পরের প্রশ্ন 5-এর দাগ, চোলদের রাজধানী ছিল, সঠিক উত্তরটি হবে অপশন সি তাঞ্জাভুরে বা তাঞ্জোরে। তাহলে চোলদের রাজধানীর নাম কি ছিল? তাঞ্জাভুর বা তাঞ্জোর। পরের প্রশ্ন 6-এর দাগ, দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের জমি দানের ব্যবস্থাকে বলা হতো, সঠিক উত্তরটি হবে অপশন এ অগ্রহার। পরের প্রশ্ন 7-এর দাগ, চক্রপাণি দত্ত ছিলেন, সঠিক উত্তরটি হবে অপশন এ পাল যুগের একজন চিকিৎসা বিজ্ঞানী। পরের প্রশ্ন 8-এর দাগ, পাল রাজারা ছিলেন, সঠিক উত্তরটি হবে অপশন বি ক্ষত্রিয়। এরপর দেখো 2-এর দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। একে বলেছে হিজরত বলতে কি বোঝো, চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, হজরত মুহাম্মদ তার অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। চলো পরের প্রশ্ন 2-এর দাগ, গঙ্গাই কোন চোল উপাধি কে নিয়েছিলেন, উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাই কোন চোল উপাধি নিয়েছেন। পরের প্রশ্ন 3-এর দাগ, শশাঙ্কের রাজধানীর নাম কি, উত্তর হবে কর্ণ সুবর্ণ। পরের প্রশ্ন 4-এর দাগ, বৌদ্ধ ধর্মমতে নির্বাণ কি, চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, বৌদ্ধ ধর্মের একটি মতবাদ হলো নির্বাণ। নির্বাণ শব্দের অর্থ হলো মোক্ষ বা মুক্তি। বৌদ্ধ ধর্মমতে নির্বাণ লাভ করলে মানুষের বারবার জন্মগ্রহণ করতে হয় না। নির্বাণ বলতে বোঝায় মানুষের এমন এক অবস্থা যেখানে শোক দুঃখ কামনা বাসনা জরা ব্যাধি মৃত্যু প্রভৃতির ঊর্ধ্বে অন্তত সুখ শান্তি লাভ করা যায়। এইটুকু খুব সুন্দর করে লিখবে। চলো পরের প্রশ্ন 5-এর দাগ, পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো। দেখো আমি 2 জনের নাম লিখে দিয়েছি, 1 আর্যভট্ট, 2 ধীমান। আর্যভট্ট ও ধীমান ছিল পাল যুগের বিখ্যাত শিল্পী। পরের প্রশ্ন দেখো 3-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো, অথবা গৌরবহ কি। তাহলে প্রথমে আমরা ত্রিশক্তি সংগ্রাম কি সেটা একটু দেখে নেই। দেখো ত্রিশক্তি সংগ্রাম, উত্তর, ত্রিশক্তি সংগ্রামে 3টি রাজশক্তি ছিল, বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ। ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কি ছিল? কনৌজের অধিকারকে নিয়ে ত্রিশক্তি সংগ্রামে সূত্রপাত হয়েছিল। এই সংগ্রামের মূল কারণ নিহিত ছিল কনৌজের ভৌগোলিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ঐতিহ্যগত গুরুত্বের মধ্যে। এইটুকু লিখবে 2 নম্বরের জন্য। চলো পরের প্রশ্ন। এরপর দেখো আমরা দেখব গৌরবহ কি, চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, গৌরবহ কি। উত্তর, গৌরবহ বা গৌরবধ কাব্য রচনা করেন কবি বাক্পতিরাজ। তিনি কনৌজের শাসক যশোবর্মা বা যশোবর্মণের রাজকবি ছিলেন। 725 থেকে 30 খ্রিস্টাব্দ নাগাদ বাক্পতিরাজ প্রাকৃত ভাষায় গৌরবহ কাব্য রচনা করেন। গৌরবহ শব্দের অর্থ গৌরবধ। কনৌজের রাজা যশোবর্মন মগধের রাজাকে পরাজিত করার কাহিনী নিয়ে এই কাব্য রচিত হয়েছিল। এখানে মগধের রাজা বলতে গৌড়ের রাজাকে বোঝানো হয়েছে। এইটুকু লিখবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2-এর দাগ, টিকা লেখো
চর্যাপদ। চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। তারপর লিখবে পয়েন্ট করে, চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লুইপাদ, সরহপাদ, কান্যপাদ, ভূসুকপাদ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে বলছে মাৎসন্যায় বলতে কি বুঝো? চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, মাৎসন্যায় বলতে কি বুঝো? উত্তর, বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎসন্যায় বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই প্রশ্নটা আসবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 2 দাগ, নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। দেখো উত্তর লিখবে, প্রথমে ভূমিকা দেবে। প্রাচীন ভারতে শিক্ষার প্রসারে যে বৌদ্ধ বিহারটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল তা হলো নালন্দা মহাবিহার। প্রতিষ্ঠা দিবে, বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগিরের কাছে নালন্দা মহাবিহারের ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর 2 পৃষ্ঠপোষকতা, নালন্দা মহাবিহার হর্ষবর্ধন ও পাল রাজাদের সাহায্য পেয়েছিল। স্থানীয় রাজা এবং জমির মালিকরা ছাড়াও সুদূর সুমাত্রা দ্বীপের শাসকও এই মহাবীরের জন্য সম্পদ দান করেছেন। পরের পয়েন্ট করবে 3 প্রবেশিকা পরীক্ষা। নালন্দা মহাবিহারে ভর্তি হওয়ার আগে শিক্ষার্থীদের কঠিন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। পরের পয়েন্ট করবে ছাত্র শিক্ষক। নালন্দা মহাবিহারের ছাত্রদের নিখরচায় খাবার, জামা কাপড়, সজ্জাদ্রব্য এবং ঔষধপত্র দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে 10,000 জন আবাসিক ভিক্ষুক এখানে থাকতো। তার মধ্যে 500 জন ছিল শিক্ষক এবং 8,500 জন ছিল ছাত্র। পরের পয়েন্ট করে পাঠ্যসূচি। নালন্দা মহাবিহারের পাঠ্যসূচিতে ছিল বৌদ্ধ শাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি। তার পরের পয়েন্ট করে পতন। 13 শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার অঞ্চল আক্রমণ করে এই মহাবীরের ব্যাপক ক্ষতি করেছিল। তারপর উপসংহারে লিখবে, নালন্দা মহাবিহারের শিক্ষা দীক্ষার খ্যাতি এক সময় সমগ্র এশীয় ছাড়িয়ে পড়েছিল। 2014 সালে বিহারের রাজগৃহে ধ্বংসপ্রাপ্ত নালন্দার পাশে নতুন করে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়েছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 5 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 বলেছে বঙ্গ থেকে পশ্চিমবঙ্গ নামকরণের ইতিহাস লেখো অথবা গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক। বঙ্গ থেকে পশ্চিমবঙ্গ নামকরণের ইতিহাস লেখো। উত্তর, 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট আমাদের দেশ ভারত স্বাধীন হয়। এই সময় থেকে পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য। স্বাধীনতা লাভের আগে পশ্চিমবঙ্গ বাংলা বা বেঙ্গলের অংশ ছিল। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলা ভাগ হয় এবং বাংলা পুরো ভাগ নতুন দেশ পাকিস্তানে চলে যায়। বাংলার পশ্চিম ভাগে পশ্চিমবঙ্গ নামে ভারতের একটি রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। এরপর দেখো, গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো, গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো, এই প্রশ্নটা আমি তোমাদের একটা সাজেশন দিয়েছিলাম, ক্লাস 7-এর সাজেশন। তোমরা সেই সাজেশনটা দেখবে, সেখানে এই প্রশ্নটা রয়েছে। তোমরা অবশ্যই সাজেশনগুলো দেখো, তার কারণ সাজেশনগুলোতে অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া আছে, সেগুলো পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে। তার সাথে বলে রাখি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো উত্তর, একজন রাজ কর্মচারী মহাসামন্ত থেকে গৌড়ের শাসক হয়ে সুশাসন প্রতিষ্ঠাতা করে শশাঙ্ক ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। শশাঙ্কের কৃতিত্ব, স্বাধীন গৌড়ের প্রতিষ্ঠাতা পয়েন্ট করবে।
শশাঙ্ক সার্বভৌম সম্রাট হিসেবে স্বাধীন গৌড়ের প্রতিষ্ঠা করেছিলেন। বিভিন্ন রাজার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে তিনি স্বাধীন গৌড়ের মর্যাদা বৃদ্ধি করেছিলেন। পরের পয়েন্ট করবে রাজ্য বিজেতা। শশাঙ্ক সমগ্র গৌড় দেশ, মগধ, বুদ্ধগয়া অঞ্চল, উড়িষ্যার একাংশ জয় করেছিলেন। তার রাজত্ব উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত বিস্তৃত হয়েছিল। পরের পয়েন্ট করবে সামরিক দক্ষতা। বিভিন্ন যুদ্ধে জয়লাভ করে শশাঙ্ক তার সামরিক দক্ষতার পরিচয় দিয়েছিলেন। উত্তর ভারতে তখনকার সবথেকে শক্তিশালী শাসক হর্ষবর্ধন পর্যন্ত তাকে পরাজিত করতে পারেনি। পরের পয়েন্ট করবে পরধর্ম সহিষ্ণু। শশাঙ্ক নিজে শৈব হয়েও বৌদ্ধ ধর্মের প্রতি যে সহিষ্ণু ছিলেন তার বহু প্রমাণ পাওয়া যায়। পরের পয়েন্ট করবে সুশাসক। শশাঙ্ক তার রাজত্বকালে নিজ রাজ্যের কর্মচারী ও আমলাদের নিয়ে একটি শাসন প্রণালী গড়ে তোলেন, যেটি গৌড়তন্ত্র নামে পরিচিত। তার রাজত্বকালে গ্রামের স্থানীয় কাজও প্রশাসন হস্তক্ষেপ করতে থাকে। এভাবে পয়েন্ট করে করে লিখবে, তার কারণ পয়েন্ট করে করে লিখলে নাম্বারটা একটু খুব ভালো আসে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 2-এর দাগ। পাল সেন যুগের বাংলার ধনসম্পদ অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। চলো এই উত্তরটা দেখে দিচ্ছি। দেখো উত্তর, পাল ও সেন যুগে বাংলার অর্থনীতির পরিচয়। তোমরা পয়েন্ট করে করে লিখবে। প্রথম পয়েন্ট করবে কৃষি, পরের পয়েন্ট করবে রাজস্ব ব্যবস্থা, তারপর করবে শিল্প, তারপর বাণিজ্য। আমি আর পড়ছি না, তোমরা প্রত্যেকে এটা খাতায় নোট ডাউন করে রাখো এবং পারলে একটু স্ক্রিনশট করে রাখো। তাহলে চলো আজ রাখছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।